দেখতে আসি। এরপরে কিছুদিন পরে মালিকে যাইয়া প্রেফেক্টুরে যোগাযোগ করছে, এরপরে বলছে যে তোর কাগজগুলা প্রক্রিয়াধীন অবস্থায় আছে, সেটিং এর ভিতরে আছে, চেক হয়ে গেলে পরবর্তীতে তুই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবি, একটু ওয়েট কর। পরে এক সপ্তাহ পরে মালিক রে আবার আগে যাইয়া প্রেফেক্টুরা থেকে মেল করছে, তুই যদি এই লোকগুলো নিতে চাও তাহলে কনফার্ম কর। কনফার্মের মেসেজ দেবো, পরে কনফার্ম করে দিছে। কনফার্ম হওয়ার পর এরপর দিয়ে কাগজগুলো রিইস্যু হয়েছে। রিইস্যু হইয়া 24 সালের কাগজ 25-এর ডেটে আসছে। গত মাসের 29 তারিখ আমরা আমরা যে 24 তারিখে মেল করি, এরপরে যাইয়া আমরা এক সপ্তাহ পরে 8 জনে একই দিনে ডেট পাই এবং 8 জনে একই দিনে আমরা জমা করে এসি। ওই ফর্ম পূরণ করার সময় আমাদের থেকে 4,500 টাকা নিছে এবং নরমালে আমরা জমা দিছি 15,100 টাকা নিছে। পরে জমা হওয়ার একদিন পরে বিএসএফ থেকে আমাদের মেসেজ করে যে আপনারা যখন আপনাদের পাসপোর্ট কালেক্ট করতে আসবেন তখন আপনারা আপনাদের একটা অ্যাকাউন্ট নিয়ে আসবেন পার্সোনাল, আপনাদের থেকে 3,100 টাকা আমরা বেশি নিছি এবং 3,100 টাকা রিটার্ন পাবেন। পরবর্তীতে আমি জিজ্ঞেস করছি আমাদের ডেলিভারি কবে দেবেন, পরে বলছে যখনই হয় তখনই আপনাদের আমরা ডাকবো। আজকে আমাদের টোটাল যাইয়া 6 দিন হয়েছে জমার ডেট। ইনশাল্লাহ ভিসা পাইলে বাকিটাও আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে জানাবো। কেমন? সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে সেই ভাইটা কমেন্ট করছিল যে ভাই এই যে টাকাটা বেশি নিল, এটার কি কোনো সমস্যা নাকি আমাদের থেকে বেশি নেওয়া হয়েছে? না ভাই, এর আগেও কিন্তু টাকা পয়সাগুলো বেশি নেওয়া হয়েছিল। এর আগে হয়তো বা 16,500 কত যেন 16,570 টাকা না কত যেন নিছিল। এরপরে দেখা গেছে আরো অনেকজনের থেকে 20,000 22,000 টাকা করেও নিছে। এরপরে ওই যখন পাসপোর্টটা কালেকশন করতে গেছে তার সাথে টাকাগুলো ব্যাক দিয়ে দিয়েছে। ওইটা কোনো কমেন্ট বক্সে আরো কিছু কমেন্ট পাইছি যে এই ভিসাটা যখন অ্যাপয়েন্টমেন্টের ডেটটা দেওয়া হইলো তখন কি তাদের নুলস্তাগুলা সব চেকিং করে দিছিল। দেখেন এই ভিডিওতে আপনারা ভয়েসটা শুনলেন যে সবকিছু কিন্তু সেই মালিক ওইখান থেকে পেপুত্রা থেকে ডকুমেন্টগুলো ওকে কইরা করছে এবং এম্বাসি থেকে বলছে কনফার্মেশন ইমেইল তাকে পাঠানো হয়েছে মালিককে, তখন মালিক সেখান থেকে কনফার্ম করে দিছে যে আপনার লোককে আপনি নিবেন। মালিক তখন বলছে হ্যাঁ নিব, তখন সে মালিক ওইখান থেকে কনফার্ম করছে। এবার এখানে একটা বিষয় হচ্ছে যে ভাই এরপরও কি রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা। দেখেন আপনার মালিক যদি শক্তপোক্ত হয় এখানে কোনো রিজেক্ট হওয়ার সম্ভাবনা নাই, আপনি 100% ভিসা পাবেন। কিন্তু অ্যাপয়েন্টমেন্টের যে সিস্টেমটা, এই সিস্টেমের উপরে কেউ ভরসা রাখবেন না। কারণ কি, যখন আপনার এই নুল্লাবস্থাটা অ্যাপয়েন্টমেন্টের জন্য যখন তারা সার্চ দেয়, যখন তাদের আপনার ওই প্রোটোকল নাম্বার দিয়ে তাদের ওয়েবসাইটে সার্চ দেয়, তখন কিন্তু যদি ওয়েবসাইটেও ওই প্রোটোকল নাম্বারটা না পায় তারপরেও আপনাকে কি করে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয়। তখন আপনি জমা দেন, কোনো ক্ষেত্রে আছে যে আপনি জমা দিয়ে দিলেন যে আমি তো অ্যাপয়েন্টমেন্ট পাইছি ওই ফর্মের মাধ্যমে, আমি হয়তো ভিসা পাবো, এরপরেও কিন্তু অনেকে রিজেক্ট খাইতেছে। প্রচুর সংখ্যক পাসপোর্ট আছে, আপনি কয়টা নেবেন, প্রমাণ কয়টা নেবেন? অনেক পাসপোর্ট আছে যেগুলা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া সত্ত্বেও কিন্তু রিজেক্টের কারণ হয়ে দাঁড়াইছে এবং রিজেক্ট খাইছে। এর ভিতরে অনেক কারণও আছে, অনেক কারণে কিন্তু রিজেক্টগুলা করা হয়েছে। তো যাই হোক, অ্যাপয়েন্টমেন্টের এই বিষয়গুলো নিয়ে অনেক ঘুরায় পেঁচায় অনেক মন্তব্য আছে। ভুয়া ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনারা কখনোই এই ইটালিতে বা অন্যান্য কান্ট্রিতে যাইতে পারবেন না। তো এইগুলোর ভিতরে একটা সিন্ডিকেট সিস্টেম অলরেডি তৈরি। বাংলা ওইখান থেকে একটা নিউজ আসছে, ওই চ্যানেল থেকে একটা নিউজ আসছে। তো এই নিউজটাই কি বলা হয়েছে আপনারা ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা স্ক্রিনে দিয়ে দিতেছি ভিডিও ফুটেজটা দিয়ে দিতেছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের গতকালের এটা কিন্তু নতুন একটা প্রেস কনফারেন্স, এটা আপনারা একটু ফলো করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। জাপান গেলাম, শুনলাম তাদের বহু লোক দরকার। আমরা বলি আমরা লোক নিয়ে বসে আছি, কত লোক লাগবে বলো, আর কোন কোন দেশ থেকে তোমরা লোক, ইতিমধ্যে তারা লোক নেওয়া শুরু করেছে, সেটাই আপনাদেরকে জানানোর বিষয় আমার। ইন্দোনেশিয়া থেকে লোক নিচ্ছে, আরো কোন কোন দেশ থেকে লোক নিচ্ছে, নেপাল থেকে লোক নিচ্ছে। এবং নেপাল থেকে খুব সম্ভব তখন যখন জাপান ভিজিট করি গত বছর, ইতিমধ্যে তারা 7,000 লোক নিয়ে গেছে নেপাল থেকে। জিজ্ঞেস করলাম বাংলাদেশ থেকে কতজন,
যেটা দেখো অতি নগণ্য পরিমাণ, 1000-2000 এই। তার মধ্যে নেপাল থেকে চলে গেল 7000, বাংলাদেশ থেকে যেতে পারলো না, এটা কোন ধরনের কথা হলো? কোন ধরনের সরকার হলো এটা? তাহলে কত লোক লাগবে বলে আপনি যত দিতে পারেন। তা আমি তাৎক্ষণিক বললাম যে আমরা 1 লক্ষ লোক পাঠাবো। আর কি বলতে পারি, এসব সংখ্যা বলা, সে যখন ওপেন এন্ডেড একটা কথা বলেছে, তারা বলছে হ্যাঁ আমরা 1 লক্ষ নেব। আমি অবাক হয়ে গেলাম, তারা 1 লক্ষ লোক, আরো বেশি বললে হতো, আরো বেশি রাজি হতো। আমি বললাম যে 5 বছরে 1 লক্ষ, 1 বছরে লক্ষ্যতে পাঠবো বুঝতেছি, কাজে একটা কথা বলতে হয়। বললাম যে 5 বছরে 1 লক্ষ লোক পাঠাবো, যতদিনে পারো, তোমার কোনো অসুবিধা নেই, যত পারো। শর্ত কি? জাপানি ভাষা জানতে হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তার একটা স্কিল থাকতে হবে, এই হতো শর্ত, আর কিচ্ছু নেই। আমাদের খুব সোজা একটা জিনিস নেবার জন্য সরকার বসে আছে, দেশ বসে আসে, জাপানের মতো দেশ। চিন্তা করেন, কেউ যদি জাপান যায়, 5 বছর 2 বছর কাটিয়ে আসে, তার ভাগ্য কিরকম খুলে যাবে। আর ফিরে আসবেই বা কেন? বল, যারা এসছে তারা এখানে থেকে যায়, তাদেরকে জাপান যেতে, ফেরত যেতে দেয় না, তার লোক দরকার। তাহলে আরো মজার কথা, এরকম লক্ষ লক্ষ লোক দরকার। আর আমাদের লোক কাজকর্মহীন অবস্থায় আছে। কত বড় একটা সুযোগ আমাদের বোঝালো। জাপানের বহু শহরে বাস সার্ভিস, ট্যাক্সি সার্ভিস সব বন্ধ হয়ে গেছে। কারণ কি? ড্রাইভার নাই। বলছে যত ড্রাইভার পারো পাঠাও, আমাদের শহরগুলো চালু করতে হবে। আবার মাইলের পর মাইল গ্রামীণ এলাকা ফাঁকা পড়ে আছে। আগে কৃষি কাজ হতো, কৃষিতে খুব উন্নত দেশ সেটা, তারা দে আর ভেরি প্রাউড অফ দেয়ার এগ্রিকালচার। জনশূন্যবিহীন, মানুষ নাই, জন নাই, বাড়িগুলো শূন্য পড়ে আছে, ট্রাক্টর, ইকুইপমেন্টস সমস্ত পড়ে আছে। তো তোমরা লোক পাঠাও এগুলো যাতে আমরা চালু করতে পারি। সেই কথার সূত্র ধরে বহু লোক আসা যাওয়া করলো, জাপান থেকে আসলো, জাপানি যারা নিয়ে যাবে তারা আসলো, তাদের সঙ্গে বৈঠক করলাম। তার মধ্যে একজন বললো যে আমার কারখানা এখন বন্ধ হওয়ার উপক্রম।